ধরুন আপনি এমন একটা মানুষ যার বাড়িতে খাবার আছে, পরিবার আছে, চাকরি আছে, কিন্তু একদিন আপনি রাস্তায় দেখলেন একটা মানুষ অনাহারে মারা গেল এবং আপনার সামনে। তারপরে আপনি ঠিকই নিজের অফিসে গেলেন, নিজের বাড়িতে এলেন, খাবার খেলেন, কিন্তু সেই খাবার গলা দিয়ে নামলো না। সবচেয়ে বড় কথা, আপনার ভিতরে একটা গিল্ট কাজ করতে শুরু করলো যে আপনি নিজে তো খেতে পাচ্ছেন, নিজের পরিবারকেও খাবার দিতে পাচ্ছেন, কিন্তু ওই মানুষগুলো, ওদের কি দোষ? ওরা রাস্তায় না খেতে পেয়ে অনাহারে মারা যাচ্ছে। এবং যত বেশি আপনি ভাবছেন, তত বেশি আপনি তাদের মতো হয়ে উঠছেন এবং ধীরে ধীরে নিজের পরিবার থেকে, নিজের চাকরি থেকে, নিজের স্বাভাবিক জীবনযাপন থেকে দূরে চলে আসছে। এইখান থেকেই গল্পটা শুরু হয় মৃত্যুঞ্জয়। এই মৃত্যুঞ্জয় যার নামের মধ্যেই আছে মৃত্যুকে জয় করার একটা আশ্বাস, সেই মৃত্যুঞ্জয় কিন্তু ধীরে ধীরে নিজেই মৃত্যুর দিকে এগিয়ে যেতে থাকে এবং কিভাবে সে অন্যের মৃত্যুকে বাঁচাতে গিয়ে নিজেকে নিজেই মৃত্যুর দিকে ঠেলে দিতে থাকে, সেই জিনিসটা নিয়েই কিন্তু একটা অত্যন্ত খুবই ভালো গল্প আমাদের উপহার দিয়েছিলেন মানিক বন্দ্যোপাধ্যায়। তার গল্পের নাম কে বাঁচায় কে বাঁচে। এই গল্পের নামের মধ্যে একটা খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে। এই গল্পের নামের মধ্যে কে বাঁচায়ের পর একটা কমা আছে এবং তারপর দেওয়া আছে কে বাঁচে। এবং এখানে মূলত মানুষকে দুটো দিকে ভাবতে মানে ভাবার জন্য অপশন দেওয়া আছে যে আপনি কি কে বাঁচায়ের দলে আছেন না কে বাঁচের দলে আছেন। সো আজকের আমরা আলোচনা করব এবং এক্সপ্লেন করব এর ভিতরের হিডেন মিনিংস গুলো এবং এই গল্পের মূল বক্তব্যটা কি ছিল সেটা নিয়ে। তো আজকে আমরা অ্যানালাইজ করব মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা কে বাঁচায় কে বাঁচে। গল্পে ছোট করে একটা যদি আমি ওভারভিউ দিয়ে দিই, এই গল্পের মেন ক্যারেক্টার হচ্ছে মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয় একদিন অফিসে যাওয়ার পথে, সে একটা নিম্ন মধ্যবিত্ত ঘরের মানুষ এবং একজন চাকুরিজীবী। অফিসে যাওয়ার পথে একদিন হঠাৎ করে সে রাস্তায় দেখতে পায় অনাহারে একজন মানুষ মারা যাচ্ছে। এবং খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, রাস্তায় অনাহারে মানুষ মারা যাচ্ছে এটা আজকের দিনে স্বাভাবিক নয়, কিন্তু এই গল্পটার ব্যাকড্রপ কিন্তু 1943 সালের মন্বন্তর, যে সময় বাংলায় ভয়াবহ দুর্ভিক্ষ চলছিল। সেই সময় এটা খুব স্বাভাবিক ঘটনা যে রাস্তায় মানুষ না খেতে পেয়ে মারা যেত। তো সেই সময় সে রাস্তায় দেখতে পায় একজন মারা যাচ্ছে এবং এরপর থেকে সে কন্টিনিউয়াসলি মেন্টালি ডিস্টার্বড হতে শুরু করে। অফিসে গিয়ে খাবার খায়, সেটা সে বমি করে দেয়, নিজের খাবার কমিয়ে দেয়, খাওয়া একবেলা করে খেতে শুরু করে, মাইনের টাকা দান করে দেয়। তার বন্ধু আছে এখানে, নিখিল, সেই ক্যারেক্টার, সেই ক্যারেক্টারটা কিন্তু মৃত্যুঞ্জয়কে অনেকবার বোঝাবার চেষ্টা করে যে এইসব করে কোনো লাভ হবে না, কিন্তু মৃত্যুঞ্জয় মানতে নারাজ হয়ে যায়। সে কিন্তু কন্টিনিউয়াসলি মানে কি বলবো, এই সমস্ত মানুষদের প্রতি মানে এ হয়ে পড়ে যে খাবার কেন এরা পাচ্ছে না, আমি যদি খাবার পাই এরা কেন না খেতে পেয়ে মারা যাবে। এটার জন্য যেন তার ফ্যামিলি সাফার করতে শুরু করে, তার ফ্যামিলি তার উপর ডিপেন্ডেন্ট, তার মানে স্যালারির উপর ডিপেন্ডেন্ট। এবং সে যখন তার স্যালারি পুরোপুরি রিলিফ ফান্ডে দিয়ে দেওয়ার কথা বলে নিখিলকে, ধীরে ধীরে তার ফ্যামিলি সাফার করতে শুরু করে। তার ওয়াইফ, যাকে এখানে নাম দেওয়া হয়েছে টুনুরুমা, সে কিন্তু বিছানা শয্যা হয়ে পড়ে এবং তারপর ধীরে ধীরে তার পরিবারের অবস্থাও মানে একবারে অচল হয়ে পড়ে। সে পরিবার থেকে অনেকটা দূরে সরে আসে এবং ধীরে ধীরে মৃত্যুঞ্জয় কিন্তু এই সমস্ত মানুষ যারা না খেতে পেয়ে মরে যাওয়ার দলে ছিল, যারা লঙ্গরখানায় লাইন দিচ্ছিল শুধুমাত্র একটুখানি খাবার খাওয়ার জন্য, সেই মানুষদের দলে কিন্তু ভিড়ে যেতে শুরু করে এবং ধীরে ধীরে তাদের মধ্যে একজন হয়ে উঠতে শুরু করে। এটা কিন্তু গল্পের ওভারভিউ। আপনারা যদি এই গল্পটা পড়তে চান, প্রথমত এটা গুগলে গিয়ে আপনারা যদি এই গল্পটা লেখেন, আপনি গল্পটার অনেকগুলো ভার্সন, পিডিএফ ভার্সন পেয়ে যাবেন। কারণ এই গল্পটা অনেকদিন আগে, এটা মূলত এখন রয়্যালিটি ফ্রি গল্প। এবং সবচেয়ে বড় কথা, এটার অডিও স্টোরি ভার্সনও আছে। আপনারা মীর আফসার আলীর চ্যানেলে গিয়ে এই অডিও স্টোরি ভার্সনটা শুনতে পারেন, খুব ভালো প্রেজেন্টেশন। এছাড়াও অনেক চ্যানেল থেকে এই অডিও স্টোরি ভার্সন আছে, সেগুলো আপনারা শুনতে পারেন। শুনে বা পড়ে তারপর আপনারা ভিডিওটা দেখতে পারেন, তাহলে আপনাদের বুঝতে আরো বেশি সুবিধা হবে। সো প্রথমত এটার মধ্যে মেন কিছু কিছু পয়েন্টস, এগুলো ডিসকাশনের ব্যাপার, সেটা হলো মৃত্যুঞ্জয় কি পাগল হয়ে গেছিল শেষের দিকে। এইটা কিন্তু সবচেয়ে বড় কোয়েশ্চেন, যেটা গল্প পড়তে পড়তে একাধিক পাঠকের বা গল্প শুনতে শুনতে একাধিক লিসেনারের কিন্তু মনে হয়েছে লাস্টের দিকে কি মৃত্যুঞ্জয় মেন্টালি মানে ডিস্টার্ব হয়ে গিয়ে পাগল হয়ে গেছিল। রাইটারের ভিশনটা কি ছিল এই গল্পটার এরকম একটা এন্ডিং দেওয়ার পিছনে, রাইটারের ভিশন কি ছিল? দেখুন, এটার একটা খুব লজিক্যাল অ্যান্সার হলো, মৃত্যুঞ্জয় কিন্তু পাগল হয়ে যায়নি। মৃত্যুঞ্জয় নামটার মধ্যে একটা মিনিং আছে এখানে, ওই জন্য ক্যারেক্টারটার নাম দেওয়া হয়েছে মৃত্যুঞ্জয়, যে মৃত্যুকে জয় করে। এবার এখানে দুরকম ভাবে অ্যানালাইসিস করা যায় কিন্তু। এক তো হচ্ছে মৃত্যুঞ্জয়, যার নামের মধ্যে মৃত্যুকে জয় করা লেখা আছে, সে তার সামনে পড়ে থাকা একজনকে মৃত্যুর মুখ থেকে বাঁচাতে পারে না, এবং সেটা খুবই একটা সামান্য কারণে, যে সেই মানুষটা অনাহারে মারা যায়।
এবং অনাহারে মারা যাওয়ার কারণ মানে মৃত্যুঞ্জয় তার সামনের মানুষটা অনাহারে মারা গেল, এবং মৃত্যুঞ্জয় কিন্তু সেই সময় অবধি এই যে দুর্ভিক্ষের কথা বা এই যে অনাহারে মানুষ মারা যাওয়ার কথা মোস্ট প্রবাবলি খবরের কাগজ টাগজেই পড়েছে, সামনাসামনি উইটনেস করেন। তো সামনাসামনি সে যখন প্রথমবার জিনিসটা উইটনেস করছে, তার মনকে চরমভাবে আঘাত করে এবং তার মধ্যে একটা গিল্ট ফিলিং নিয়ে চলে আসে। এই গিল্ট ফিলিংটা এরকম গিল্ট ফিলিং হয় যে আমি খেতে পাচ্ছি, আমার চাকরি আছে, আমার সবকিছু আছে, বাট আমি সামনের পড়ে থাকা মানুষটাকে বাঁচাতে পারছি না, তাহলে আমার বেঁচে থেকে লাভ। মোস্ট প্রবাবলি এই জায়গাটাই হচ্ছে গিল্টের মেন জায়গা, যেটা অনেকে বুঝতে পারবে না, যে আমি কি করে এদেরকে বাঁচাবো, এবং এদের নিয়ে কন্টিনিউয়াসলি ভাবতে শুরু করে দেয় মৃত্যুঞ্জয়। এটা হচ্ছে মেন জায়গা। মৃত্যুকে জয় সে নিজের জন্য করতে চায় না, সে কিন্তু তার সামনের মানুষগুলো যারা দুর্ভিক্ষের জন্য আক্রান্ত তাদের জন্য করতে চায়, এবং সেই জায়গায় যখন সে মৃত্যুকে তাদের হয়ে জয় করতে যায়, সে সেটা পারে না, এবং সেই জন্য কিন্তু সেও ওই দলে কাইন্ড অফ লাস্টের দিকে চলে আসে। এইটা কিন্তু গল্পের একটা খুবই ইন্টারনাল হিডেন মিনিংস, যে মৃত্যুঞ্জয় কিন্তু নিজের জন্য মৃত্যু জয় করছে না, মৃত্যুঞ্জয় মৃত্যু জয় করতে চাইছে তার সামনের মানুষগুলো, যে দুর্ভিক্ষে আক্রান্ত মানুষগুলো তাদের জন্য। সেই জন্যই কিন্তু এই গল্পের এই জায়গাটা বুঝতে হবে। একটা জায়গায় গল্পে নিখিল যে চরিত্রটা, সে কিন্তু মৃত্যুঞ্জয়কে বলে যে পৃথিবীর সমস্ত এই যে কি বলবো দরদ যদি এক জায়গায় নিয়ে আসা যায়, তাহলেও কিন্তু এই খিদের আগুনটা মেটানো যাবে না। তো এই খিদের আগুনটা যেহেতু মেটানো যাবে না, এটা কিন্তু মানে নিখিল যে চরিত্রটা, এই নিখিল চরিত্রটা কিন্তু এখানে একজন বাস্তববাদী চরিত্র। সে কিন্তু জানে যে তার সামনে ঘটনাগুলো ঘটছে, কিন্তু সে একা এই জিনিসগুলো থেকে তাদেরকে রক্ষা করতে পারবে না। দুর্ভিক্ষ চরম পর্যায়ে চলে গেছে। এই চরম পর্যায়ে দুর্ভিক্ষ একা একজন যদি নিজের স্যালারি ডোনেটও করে দেয়, খাবার দাবার ছেড়েও দেয়, সে কি করে এই চরম পর্যায়ে দুর্ভিক্ষ থেকে তাদেরকে রক্ষা করবে? সেটা সে জানে। সে বাস্তববাদী চরিত্র, সে কন্টিনিউয়াসলি মৃত্যুঞ্জয়কে বোঝানোর চেষ্টা করছে। কিন্তু মৃত্যুঞ্জয় কোথাও গিয়ে, যেহেতু তার সামনের মানুষগুলোর জন্য মৃত্যুজয় করতে চাইছে, তাই জন্য কিন্তু সে নিজেও তাদের দলেই চলে যাচ্ছে। সে কিন্তু মৃত্যুজয় করতে পারছে না তাদের হয়ে। এইবারে যদি দ্বিতীয় প্রশ্ন বলি, মৃত্যুঞ্জয় কি একটা কনভেনশনাল হিরো এই গল্পটার? আমি বলবো নয়। কারণ মৃত্যুঞ্জয় একটা কনভেনশনাল হিরো নয়। এখানে তিনটা চারটে জিনিস ভাবতে হবে। গল্পের ব্যাকড্রপটা কিন্তু 1943 সালের মন্বন্তর, এবং এই দুর্ভিক্ষ এবং এই সময় একাধিক জিনিসপত্র কিন্তু আঘাত করেছিল মানে এই পশ্চিমবাংলাকে। কেন? তার প্রথম কারণ হচ্ছে এই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে বার্মা দখল হয়ে গেছিল। বার্মা দখল হয়ে যাওয়ার কারণে চালের সাপ্লাই বন্ধ হয়ে গেছিল, চালের সাপ্লাই এদিকে আসছিল না। দ্বিতীয় কথা, যেহেতু দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল, ইংরেজরা বা ব্রিটিশরা ফোকাস করছিল যে দুটো তিনটে ডিনায়াল পলিসি এনেছিল, একটা বোট ডিনায়াল পলিসি, একটা রাইস ডিনায়াল পলিসি। বাংলা থেকে ভাতের এবং নৌকার সরঞ্জাম প্রায় সরিয়ে দেওয়া হয়েছিল, তার কারণ যাতে যদি জার্মানি এটা দখলও করে নেয়, যাতে না তারা অ্যাক্সেস করতে, এই জাপান, সরি আমি ভুল বললাম, জাপান যদি এটা দখলও করে নেয়, তারা যেন অ্যাক্সেস করতে না পারে, কোনো খাবার দাবার না পায়। এটার জন্য কিন্তু তারা এই স্ট্র্যাটেজিটা নিয়েছিল। এই জন্য কিন্তু সাধারণ মানুষ সবচেয়ে বেশি আহত হচ্ছিল। এছাড়া এই সময় একটা সাইক্লোন আসে, এবং এই সাইক্লোনের জন্য যারা ধান ফসল আবাদ করতো, তাদের এই সাইক্লোনের জন্য নোনা জল ফসলের জমিতে ঢুকে যায়, ঢুকে গিয়ে এই ফসলগুলো নষ্ট হয়ে যায়, এবং এই সময় একটা ব্রাউন স্পট ডিজিজ বলে একটা ডিজিজও তৈরি হয়, যার জন্য কিন্তু চালের প্রায় উৎপাদন বন্ধই হয়ে যায়, এক প্রকার বলা যেতে পারে। চালের এক তো উৎপাদন বন্ধ, দ্বিতীয়ত বিশ্বযুদ্ধের জন্য চাল মানে কালোবাজারি করা হচ্ছে, স্টোর করা হচ্ছে, অন্য জায়গায় শিফট করে দেওয়া হচ্ছে যেখানে আর্মিরা আছে। তৃতীয়ত, যে সাধারণ মানুষরা খাবার পাবে, যে বোট অন্য জায়গা থেকে চাল আসবে সেখান থেকে খাবার, সেটাও পাচ্ছে না, তার কারণ ডিনায়াল পলিসিস গুলো অ্যাপ্লাই করা হয়েছে। তো এই সমস্ত যে কারণ আছে, এই সমস্ত কারণের জন্য কিন্তু এই মন্বন্তর এবং এই দুর্ভিক্ষ ভয়াবহ একটা চেহারা নিয়েছিল। এর জন্য কিন্তু মানে কলকাতার রাস্তায় রাস্তায়, গ্রামের থেকে আসা মানুষ রাস্তায় রাস্তায় অকাতরে না খেতে পেয়ে মারা যেত, এবং বাকায়দা পুলিশ প্রশাসন এসে এই সমস্ত বডিগুলো সরাতো। প্রত্যেক দিনের ব্যাপার ছিল, এটা রেগুলার বিষয় হয়ে গেছিল, যে সাধারণ মানুষ একটা দুটো মরে পড়ে আছে রাস্তায়। তো এই জায়গায় এই প্রেক্ষাপটের ওপর কিন্তু বেশ করেই কে বাঁচায় কে বাঁচে গল্পটা লেখা। মানিক বন্দ্যোপাধ্যায় একটা এত ডেপথ গল্প আমাদেরকে উপহার দিয়েছে। এই গল্পটা কেন আজও আমাদের পড়া উচিত, তার কারণ এই গল্পটার মধ্যে দিয়ে আমরা কিন্তু অনেক বিষয় লক্ষ্য করতে পারি। এই যেমন একটা বিষয় আপনি দেখবেন, যে একটা চরিত্র আছে এই গল্পের মধ্যে, টুনুর মা। এবার টুনুর মা বেসিক্যালি এটা মৃত্যুঞ্জয়ের যে স্ত্রী, তার চরিত্র। এবার মৃত্যুঞ্জয় যেহেতু এই ইনসিডেন্টটার পর যখন
সে তার সামনে থেকে দেখতে পায় যে একজন অনাহারে মারা যাচ্ছে, এই ইনসিডেন্টের পর নিজের পরিবার থেকে কিন্তু অনেকটা দূরে সরে আসতে শুরু করে। তার ভাবনা চিন্তার মধ্যে অধিকাংশই দখল করে নেয় কিন্তু এই সমস্ত মানুষের জন্য সিম্প্যাথি। তো টুনুর মা, যে মৃত্যুঞ্জয়ের স্ত্রী, বেসিক্যালি প্রথম দিকে যখন এই ঘটনাটা ঘটে মৃত্যুঞ্জয়ের সাথে, সে তো ঘরে আসতো, সে ঘরে এসে মোস্ট প্রবাবলি টুনুর মায়ের সাথেই সময় কাটাতো। সেই জন্য লাস্টের দিকে একটা জায়গা আপনি লক্ষ্য করবেন, নিখিলের সাথে টুনুর মায়ের কনভারসেশন, এবং সেখানে টুনুর মা কিন্তু বিছানা সজ্জা, তার কারণ ঠিকভাবে পয়সা পৌঁছচ্ছে না ঘরে, খেতে খাবার দাবারের অভাব চলে এসছে, এবং সেও অসুস্থ থাকার কারণ ধীরে ধীরে বিছানা সজ্জা হয়ে গেছে। কিন্তু সেখানে দাঁড়িয়েও সে একটা নিখিলকে কথা বলছে যে আমি যদি উঠে দাঁড়াতে পারতাম তাহলে আমি ওর সাথেই যেতাম, রাস্তায় থাকতাম। এইখানে কিন্তু ব্যাপারটা বুঝতে হবে যে মৃত্যুঞ্জয় এই ঘটনাগুলো কিন্তু টুনুর মার সাথে শেয়ার করতো, তার ভিতরের গিল্টটা শেয়ার করতো, এবং শেয়ার করতে করতে এই অবসেশনটা এমন জায়গায় চলে গেছিল যে টুনুর মা পর্যন্ত এটার প্রতি আক্রান্ত হয়ে গেছিল। টুনুর মা কিন্তু বলেই ফেলে যে আমি যদি উঠে দাঁড়াতাম, আমি যদি আজকে ক্ষমতায় থাকতাম উঠে দাঁড়াবার মতো, তাহলে আমি ওর সাথেই রাস্তায় থাকতাম। আপনি ভেবে দেখুন, এই জায়গায় কিন্তু দুজনই ইনফ্লুয়েন্সড। এখানে কিন্তু ভাবলে চলবে না যে একজন ইনফ্লুয়েন্সড একজন ইনফ্লুয়েন্সড নয়, দুজনই কিন্তু ইনফ্লুয়েন্সড হয়ে গেছে কিছুটা কিছুটা। এখানে আরেকটা জিনিস বুঝতে হবে যে মৃত্যুঞ্জয় কিন্তু কনভেনশনাল হিরো নয়, এই কারণেই নয়, তার কারণ মৃত্যুঞ্জয় এই সমস্ত মানুষগুলোকে বাঁচানোর কথা ভাবতে গিয়ে নিজের পরিবারকে তো একটা খুব খারাপ অবস্থার মধ্যে ফেলে দেয়। তার পরিবার তার উপর ডিপেন্ডেন্ট, কিন্তু সে তার পরিবারের কথা ভুলে গিয়ে যদি এই সমস্ত মানুষদের কথা ভাবতে শুরু করে তাহলে তার পরিবারটা কোথায় যাবে? তো নিজের পরিবার, নিজের আইডেন্টিটি, নিজের স্ত্রী, এদের কথা ভুলে আমরা যদি বাইরের সমাজ সেবা করতে যাই, সেক্ষেত্রে তো কোশ্চেন উঠবেই যে আমি কি নিজের দিক থেকে ঠিক কাজ করছি না ভুল কাজ করছি। এটাও কিন্তু এই গল্পের একটা মূল পয়েন্ট। নিখিলের চরিত্রটা এই গল্পের আমার মনে হয় সবচেয়ে বড় হাইলাইটেড পয়েন্ট, কারণ এই নিখিল চরিত্রটা একমাত্র বাস্তববাদী চরিত্র যে কিনা কন্টিনিউয়াসলি এই গল্পে যতবার তার কনভারসেশন আছে, সে কিন্তু কন্টিনিউয়াসলি তিনটে চারটে জিনিস এই গল্পের মধ্যে প্রমিনেন্ট করেছে। এক তো সে বাস্তববাদী এই জন্য কারণ সে জানে যে তার একার দ্বারা এই দুর্ভিক্ষ কাটিয়ে ওঠা সম্ভব, সে একা যাই করে নিক এই দুর্ভিক্ষ কেটে উঠবে না। দ্বিতীয় কথা, সে কিন্তু তার বন্ধুর প্রতি প্রচন্ড দায়িত্বশীল, সে চায় না তার বন্ধু এইভাবে হারিয়ে যাক, সেই জন্য সে তার বন্ধুর জন্য নিজের অফিসে ছুটির ব্যবস্থা করিয়ে দেয়। সে বন্ধুকে কন্টিনিউয়াসলি বোঝানোর চেষ্টা করে যে এইভাবে কিছু হওয়া সম্ভব নয়। এটা কিন্তু একটা খুব বড় বন্ধুত্বের মেসেজও আছে এই গল্পটার মধ্যে, যে একজন বন্ধু আর একজন বন্ধুকে কিভাবে রক্ষা করতে চাইছে কিন্তু সে পাচ্ছে না। সে তার পরিবারের কাছে যায়, সে পরিবারকে বলার চেষ্টা করে, সে মৃত্যুঞ্জয়কে শেষ অবধি বোঝাবার চেষ্টা করে যে এইভাবে কিছু করা সম্ভব নয়, কিন্তু মৃত্যুঞ্জয় বুঝতে চায় না। নিখিল চরিত্রটা যেখানে যেখানে আছে সেখানে সেখানে কিন্তু সে ক্লিয়ার মেসেজ দিয়েছে যে আমার একার দ্বারা বা তোমার একার দ্বারা এই কিন্তু দুর্ভিক্ষ কাটিয়ে ওঠা যাবে না। এই জন্য একটা লাইন আছে যে পৃথিবীর সমস্ত দরদ যদি এক জায়গায়ও চলে আসে তাও কিন্তু এই ক্ষুধা মিটবে না। তো এই লাইনটার ডেপথ কিন্তু অনেক বেশি। এবং মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট শেষের দিকে কি হলো, শেষের দিকে এটাই হলো যে মৃত্যুঞ্জয় বেসিক্যালি এদের কথা ভাবতে ভাবতে সে এদের মতনই হয়ে উঠতে চাইছিল। কারণ সে ভাবছিল যে যদি এরা এইভাবে রাস্তায় লড়াই করে থাকতে পারে এবং অনাহারে মারা যেতে পারে, তাহলে আমার ওই সুখের জীবন কাটিয়ে ওঠার কোনো মানে হয় না। সেই জন্য এই যে এখানে ক্যারেক্টারের ডেপথ, যেই জন্য নাম মৃত্যুঞ্জয়, সে শেষ পর্যন্ত যেখানে তার একটা কমফর্ট লাইফ ছিল, স্বাভাবিক জীবন ছিল, সেটাকে কাটিয়ে উঠে এমন একটা লাইফে চলে এলো যে যেখানে তাকে রোজ মৃত্যুর সাথে জয়লাভ করতে হবে, নইলে কিন্তু সে মৃত্যুকে জয় করতে পারবে না। প্রথমে সে ছিল কে বাঁচায়ের দলে, তারপর কিন্তু সে চলে এলো কে বাঁচের দল। এই জিনিসটা কিন্তু সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ এবং হাইলাইটেড পয়েন্ট। এই গল্পটার ডেপথ এই জন্যই এত বেশি, কারণ ওই সময়টা আজকের দিনে আমরা দাঁড়িয়ে কিন্তু ইমাজিন করতে পারবো না। ওই টাইমটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ এবং খুবই ভয়াবহ একটা সময়, আমরা বলতে পারি যে সময়টা ওই সময় ছিল। বাট আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু গল্পটা খুব প্রমিনেন্ট। আজকেরও আমরা এরকম অনেক অমানবিক ঘটনা দেখতে পাই। আমরা জানি না আমরা মৃত্যুঞ্জয়ের দলে না নিখিলের দলে, নাকি আমরা শুধুমাত্র আজকের দিনের মানুষ যারা বিষয়টা দেখে স্ক্রল করে উড়িয়ে দিই, তো আর কিছুক্ষণের জন্য ইমোশনাল হই। আমরা জানি না আমরা কোন দলে আছি। বাট বিষয়টা হচ্ছে এই গল্পটা কিন্তু আজও খুব বেশি করে প্রমিনেন্ট। আজও আমাদের এই গল্পটা শেখায় ভিক্ষা দেওয়ার মতো অস্বাভাবিক পাপ কিছু হতে পারে না, আবার ভিক্ষা না দিলে কিছু মানুষের চলবে না। এই গল্পের মধ্যে অনেক ডেপথ আছে। আমি চাইলাম যথাযথ সম্ভব যে সমস্ত পয়েন্টস গুলো নিয়ে মানুষের বিশেষ করে আগ্রহ সেইগুলো নিয়ে আলোচনা করার, আমি করলাম। আপনাদের ভিডিওটা কেমন লেগেছে, এই থিওরিগুলো কেমন লেগেছে অবশ্যই
কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে যেতে ভুলবেন না। আমরা কিন্তু এই চ্যানেলে এইরকম ধরনের স্টোরি এক্সপ্লেনেশন থেকে শুরু করে অডিও স্টোরি রিভিউ, অডিও স্টোরি থিওরি এক্সপ্লেনেশন সমস্ত কিছু কিন্তু করে থাকি। এইগুলো আমি ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।